আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা এতক্ষণে হেডলাইন বা ব্যানার দেখে বুঝতে পারছেন আমি কি বলছি, যে হাদি বোমা বলে যে এইভাবে ফুটতেছে, কি ঘটছে আসলে এটা নিয়ে আমরা সবাই পেপার পত্রিকা এবং টিভি নিউজও দেখছি। আপনার গতকাল সারাদিনে 3টা না 4টা জানি বাসে আগুন লাগিয়েছে। আপনার ওই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা পারভিন ম্যাডামের এনজিওর অফিসেও নাকি কি একটা ককটেল নাকি ফেটেছে। আবার দেখলাম যে ইনুস কাকার গ্রামীণ ব্যাংকের সামনে নাকি একটা ককটেল ফেটেছে। আবার দেখলাম এনসিপির অফিসের সামনে যেও একটা ককটেল না বকটেল ফেটেছে বলে। আবার দেখলাম একজন যায় খালি হাতে কোনো কিছু ছাড়া উইদাউট এনি প্রোটেকশন একটা বকটেল হাতে তুলছে, এবং সেটা আসলে ককটেল না বকটেল নাকি এটা উপরালাই জানে, আমি জানি না, আমরা আসলে নামও জানি না, এগুলো চিনিও না, আমি জীবনও দেখিনি এইসব কি জিনিস। বলে যে এইভাবে ফুটতেছে, তারপরে গাড়ি জ্বলতেছে, মিছিল হচ্ছে। এরপরে শুনতেছি ঢাকা শহরে নাকি আজকে প্রায় 30%-এর উপরে গাড়ি ঘোড়াই কমে গেছে। আর এখন বিভিন্ন জন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে যে এগুলা সব পতিত স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার দল, এই ছাত্রলীগ আওয়ামী লীগ এসব গাড়ি ঘোড়াতে আগুন জ্বালাচ্ছে, ওইখানে বোমা ফাটাচ্ছে, এগুলো সব বিএনপি জামাত এরা বলার চেষ্টা করতেছে। কিন্তু আসলে আমার মাথায় ঢুকে না যে বাংলাদেশ আওয়ামী লীগ তো নাই সারা বাংলাদেশে, তাহলে এগুলো করবে কে? আমার মনে হয় কি জানেন, এগুলো সব এনএসআই ডিজিএফআই এরাই করতেছে। কইরা এরা নিজেরা করতেছে, কইরা ধরেন আমাদের উপর দোষ চাপাচ্ছে। তো দেখেন ভাই, আমরা হচ্ছে যে আওয়ামী লীগ একটা গঠনতান্ত্রিক দল, সুস্থ দল, এবং তারা মানুষের উপকারে আসে, সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলন করে। এসব জ্বালাও পোড়াও ভাই সেই 17 বছর ধরে তো বিএনপি জামাতি করছিল জ্বালাও পোড়াও, এখনো তারাই করতেছে, কারণ এনএসআই ডিজিএফআই এর ভিতর তো সব তাদের লোক, জামাতি লোক, তারাই হয়তো করতেছে, কইরা আমাদের উপর দোষ চাপাচ্ছে। তবে দেখেন, আমি কিন্তু এখন পর্যন্ত বলি নাই যে ওইখানের গাড়ি এইখানের গাড়ি, ওখানে বোমা এখানে বোমা, এগুলা ছাত্রলীগ আওয়ামী লীগ বা আমরা করছি, এটা আমি বলি নাই। তবে লোকে বলে, হ্যাঁ ভাই, লোকে বললে আমি কি করবো বলেন আপনি? লোকে বলে আমরা নাকি করছি, এখন আমি বুঝি না। আর আমাদের পোলাপানের মধ্যে তো অত সাহসও নাই আসলে, যে ধাম করে একটা গাড়ি জ্বালাই দিলাম, এই সাহস কি আমাদের আছে এখন? আর নাই। এটা এমনি ডাক দিলেও এখন 2-4 জন পাওয়া যায় না, আমরা করতে গিয়ে এখন হয়তো দেখা যাবে যে কালকে হয়তো দেখা যাবে যে সারাদিনে হয়তো 50টা ব্যাংকের বুথ কে বা কাহারা ভাঙিয়া দিছে, রাইতে দিনে মিল্লা। ওই যে একজন একজন দাঁড়ায় থাকে, সেগুলার একটু ধাওয়া দিছে, হেরা ভেঙে গেছে, এরপরে বুথ ভাঙিয়া দিছে। এই বুথের বুথ তো ভাঙা তো এটা ইয়ের কি বলে পাকা বুথ, হয়তো সামনের যে গ্লাসটারে কেউ 2টা পাটকেল মেরা ভাঙিয়া দিছে, ভিতরে যে টেকার মেশিন সেটাতে হয়তো কেউ একটা দাও দিয়া কোপ দিছে। এগুলো কি বলবে? বলে যে এগুলো সব আওয়ামী লীগ করে। কি রে ভাই, যাই করে দুনিয়াতে এখন সব আওয়ামী লীগ। তার মানে এখন ইউনুস কাকার যদি ধরেন আজকে যদি ডায়রিয়া হয়ে যায়, সেটাও কি বলবে? আওয়ামী লীগ। ওই যে ফরিদা ম্যাডামের ঘরের চাউল নাই, সেটাও আওয়ামী লীগ। ঘরের বউ বাচ্চা ঝগড়া, সেটাও আওয়ামী লীগ। সব কিছুতে এরা আওয়ামী লীগ দেখে। সুতরাং এখানে আমার আসলে কি বলবো এদেরকে, বলার ভাষা খুঁজে পাই না। যেমন ধরেন আজকে এই যে আপনারা যখন আমার এই ভিডিওটা দেখছেন, এই সময় দেখবেন যে জামাত বলছে যে ইসলামিক আরো শক্তি নিয়ে আজকে ঢাকা শহরে তারা মহা সমাবেশের মতো করবে, শক্তি প্রদর্শন করবে। এইসব শক্তি প্রদর্শন করতে যায় হয়তো তারা আবার বাটার দোকান ভাঙবে, কোনো মার্কেটের মধ্যে হয়তো 2টা ইট মাইরা দিবে, কোথাও হয়তো 2টা টায়ার জ্বালাইয়া দিবে। এগুলা কইরা তারা চাইবে যে তাদের নির্বাচন যাতে পিছায় যায়, এইসব গন্ডগোল করে, যে দেশের ভিতরে গন্ডগোল অস্থিতিশীল অবস্থা, আপনারা কেউ নির্বাচনের কথা বলেন না, এগুলো তারা বলবে। তারা বইলে কি বলবে? সব সব আওয়ামী লীগ ভাই। এখন দেখেন আজকে এই যে বিকাল বেলা কানাডার এম্বাসি থেকে একটা সতর্ক বার্তা জারি করছে কানাডার নাগরিকদের জন্য, যারা বাংলাদেশে বর্তমানে আছে বা যারা আগামী 2-4-10 দিন বা 1 সপ্তাহের ভিতরে বা 1 মাসের ভিতরে বাংলাদেশে আসবেন, তাদেরকে হলুদ সতর্কবার্তা। মানে এখানে কিন্তু 3 রকম সতর্কবার্তা হয়। হলুদের পরে যখন ওদের কমলা কালার যাবে গা, ওইটা হচ্ছে যে ভাই মহা সতর্কবার্তা, মানে ওই যে আমাদের দেশে যে 10 নম্বর সিগন্যাল আছে ওই রকম। আর হলুদ সতর্কবার্তা হয় 8:30-এর পর্যায়ে পরে। এরা বলছে যে
দেশের পরিস্থিতি খারাপ, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, এই সে, সুতরাং তোমরা কেউ এই মুহূর্তে বাংলাদেশে আইসো না, নিরুৎসাহিত করতে, যারা আছেন তারাও শর্ট করে চলে যান, কারণ কখন কি হয়। এটা কানাডার এম্বাসি। এখন হয়তো কালকে সকালে কেউ যে এইটাও সালার ফ্যাসিস্ট আওয়ামী লীগই করাই দিছে, কানাডারে বলছে। কারণ হচ্ছে যে আমাদের ওই যে অপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি বলছে বাংলাদেশের নিরাপত্তার কোনো ঝুঁকি নাই, বাংলাদেশ ওয়েল অ্যান্ড গুড, আমরা খুব ভালো লোক, আমরা খুব ভদ্রলোক, এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি হবে না, সুতরাং আপনারা সবাই থাকতেন, নাচেন, গান, ড্যান্সিং করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কানাডা এটা জারি করে দিল। এখন এটা কানাডা যেহেতু জারি করছে, এরপর হয়তো ইউরোপীয় ইউনিয়ন জারি করবে 2-1 দিনের ভিতরে, সারা পৃথিবী থেকে হয়তো সবচেয়ে শক্তিশালী 50-60টা দেশ জারি করে দিবে। এদিকে শুনতেছি চায়নাও জারি করে দিছে একই ঘটনা। কি যে হইতেছে আমার ভাই মাথায় ঢুকে না। এখন আমার কথা হচ্ছে যে এইভাবে কারা গাড়ি চালাইতেছে, কারাই ধরেন এই কি বলে আপনার টায়ার জ্বালাইতেছে, আর কারা ওই যে কি জানি লাল একটা ট্যাপ দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া দেখলাম ওই যে একজন উঠাইতেছিল, এগুলা কারা ফালাইতেছে এগুলো কিন্তু আমি জানি না। কিন্তু এই জামাত বিএনপি বা এই ইন্টারিম গভর্নমেন্ট বলতে সব নাকি আওয়ামী লীগ। আরে ভাই, আমরা করলে তো আমরা বলবো যে আমরা করতেছি, আমরা তো বলি না যে আমরা করতেছি। তাহলে ইন্টারিম তুমি খালি আমাদের উপর দোষ চাপাও। একটা কথা খেয়াল করেন, এই যে লাল ওই যে ট্যাপ দিয়ে পেঁচানো, না জানি কাপড় দিয়ে পেঁচানো, যে লাল একটা তুলতেছে, ফেসবুকে দেখছি আমি আর কি, এইটা যদি ভাই ওই বেটা, তো মনে হয় ওই বেটা নিজেই ফালাইছে, নাহলে হে কেমনে বুঝলো যে এটা খালি হাতে তুলে রাখে? ভাই এটা বোম কইছে সবাই, এটা হলে তো আমি আরো 30 মাইল দূরে থাকতাম। আর এবারে বোম ডিসপোজাল ইউনিট যেগুলো আছে সেগুলো দেখি বিভিন্ন ধরনের পোশাক মোশাক আইনা অনেক দূরের থেকে একটা কাডি দিয়া ধইরা বালুর ভিতরে ফেলায় বা পানির ভিতরে ফেলায়। আর এবার থেকে ভাই হাত দিয়া ধইরা বালতিতে রাখা, আবার বালতির ভিতরে হাতও লাগে। ওরে ভাই, এ কি কাজ কারবার! তার মানে হেরাই মারছে, হেরাই জানে যে এটা কেন, এটা আসলে কি ভয় দেখানোর জন্য না কি জিনিস, এ সন্দেহের বিষয়। চিন্তা করেন, এই যে আজকে এই জন্য বললাম যে আজকে সারাদিনে ঢাকা শহরে 4টা নাকি গাড়ি জ্বালাইছে, তারপর আরো কি কি করছে। এখন আগামী 2 দিন ভাই আরো কি কি হয় আল্লাহই জানে, আমি জানি না। কিন্তু ওসমান হাদির মৃত্যুর অফিসিয়াল ঘোষণার পরে সারা বাংলাদেশে একটা তাণ্ডব করা হবে এবং বিভিন্ন জায়গায় একেবারে টার্গেটেড আক্রমণ করা হবে, এই খবরটা কিন্তু গত কয়েকদিন ধরে বেশ চাউর। আপনাদের যারা আমার মতো বা অনেকেরই অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই মেসেজগুলো চালাচালি হচ্ছে এবং সকলেই জানে যে এক ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, একটা মব শোডাউন দেওয়া হবে সারা বাংলাদেশ জুড়ে এবং কিছু স্পেসিফিক জায়গায় ভাঙচুর করাই হবে। মানে জাস্ট মূর্খরা চলে যাবে 32 নম্বর ওই ভাঙ্গাটা ভাঙতে, কিন্তু বাকিদেরকে খুব প্ল্যান অনুযায়ী বিভিন্ন জায়গায় সেট করা হচ্ছে। এই খবর আমরা সকলেই জানি এবং যদি আমরা সকলেই জানি, অবশ্যই বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থা এই জিনিসগুলো জানে। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জানে, পুলিশের গোয়েন্দা সংস্থা জানে, সকলেই জানে। এবং ওসমান হাদির মৃত্যু খুব আকস্মিক ঘটনা না। তিনি যেদিন আহত হয়েছেন সেদিন থেকে আমরা সকলেই প্রার্থনা করছিলাম, দোয়া করছিলাম যাতে আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। কিন্তু আমরা সকলেই জানি যে তিনি খুবই একটা স্ট্রাগল করছেন এবং তার পরিস্থিতি থেকে বেঁচে আসার সম্ভাবনা খুবই কম। যদি আল্লাহ দয়া না করেন, তাহলে বিশেষভাবে যদি আল্লাহ তাকে মাফ না করে থাকেন, তাহলে ওই অবস্থা থেকে তিনি ফিরে আসতে পারবেন না। এবং তার পরবর্তীতে যে এই তাণ্ডবটা করা হবে, যেটা গত রাতে থেকে সারা বাংলাদেশে চলছে এবং ঢাকা শহরে চলছে, এটা আমরা সকলেই জানতাম। জানার পরও সরকার এই কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। কারণটা কি? কারণটা হচ্ছে একটা বড় ষড়যন্ত্রের ভিতর দিয়ে আমরা এই দেশটা যাচ্ছি এবং এই ষড়যন্ত্রের দ্বিতীয় পার্টে ওসমান হাদিকে কেন্দ্র করে, ওসমান হাদির লাশকে কেন্দ্র করে এই গোটা তাণ্ডবটা রটানো হচ্ছে। আপনারা দেখবেন যে একেবারে শুরুতেই প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো। আমি জানি অনেকেই খুব খুশি হয়েছেন, মানে প্রথম আলো এমন একটা উদ্ভট জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে যে ওকে পুড়ালে শেখ হাসিনা বিরোধী যারা আছে তারা তো পুড়িয়েছেই, এবং যারা শেখ হাসিনা পন্থী তারাও খুব খুশি হয়েছে যে যা শালা লাল বদর, এখন তুই বুঝগা। কিন্তু বাস্তবতা হচ্ছে এই খুশি হওয়া আমাদের উচিত না। যে খুশিটা এর আগে গত বছর 24-এর 5ই আগস্টের আগে আগে এবং পরে পরে অনেকেই হচ্ছিলেন এবং যাদেরকে আমরা বারবার বলছিলাম যে এইটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্র ডানপন্থীদের হাতে এই দেশটা আপনারা তুলে দিচ্ছেন, সেই আমাদের বন্ধু বান্ধব লাল বদররা অনেকেই তখন এই জিনিসটাকে কলার ঝাড়া দিয়ে দিয়েছেন এবং তারা সকলেই বলেছেন বিকল্পকে আমি আপনি সকলেই বিকল্প। এই বিকল্পরা এখন দৌড়ের উপরে আছেন। এই বিকল্পদের মধ্যে যারা কালচারাল
লোকজন যারা ছিলেন এই আন্দোলনের মধ্যে, এদের অধিকাংশই দেখবেন আপনি আমেরিকা চলে গেছে, ফ্রান্সে চলে গেছে, কানাডায় আছে কয়েকজন, ওইখানের মধ্যে তারা সুখে শান্তিতে বাস করছে। এই দেশ নিয়ে আর তাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই। একেবারে বড় বড় অনলাইন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বড় বড় অনেক শিল্পী, সাহিত্যিক, নির্মাতারা এইভাবে চলে গিয়েছেন, কারণ ইট ওয়াজ এ টোটাল প্যাকেজ। তখন আপনারা যারা আমাদের কথাগুলো শোনেন নাই, এখন দয়া করে আবার শুনেন। গরিবের কথা বাসি হলে ফলবে। এই মুহূর্তে দেশে যে অবস্থাটা চলছে এটা হচ্ছে সেকেন্ড ফেজ, এটা হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ে। এটা করাই হয়েছে যাতে বর্তমানের যে ইন্টারিম সরকার আছে তাকে আমরা যতই গালি দিই, একটা ইন্টারিম সরকার আছে তাকে ফেলে দিতে হবে, এবং এই ফেলে দিয়ে আর্মি ব্যাক একটা নতুন কাহিনী তৈরি করার জন্য এইখানের মধ্যে বিদেশি ষড়যন্ত্র চলছে, এবং বিদেশি ষড়যন্ত্র অবভিয়াসলি এটার সাথে বাংলাদেশ সেনাবাহিনী জড়িত। এই বিষয়ে এখন লুকাছাপা করার কিছু নাই। আপনারা যতবারই দেখবেন এই দেশের মধ্যে বড় বড় দুর্যোগ এসেছে, ক্ষমতা সেনাবাহিনী দখল করার আগে এই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আপনারা দেখেন এই প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ের সামনে নুরুল কবিরের মতো একজন সর্বজন শ্রদ্ধা সম্পাদককে যখন লাঞ্ছনা করা হচ্ছে, আশেপাশে সেনাবাহিনী দেখছে, আঙ্গুল চুষছে এবং বগল বাজাচ্ছে, কারণ এই পুরো জিনিসটাই তাদের পরিকল্পনা মতো হচ্ছে, তাদের প্ল্যান মতো হচ্ছে। এবং সেই প্ল্যানের সাথে যদি আমরা আপনারা জড়িয়ে পড়ি, এই দিকে হোক আর ওই দিকে হোক, এটা একটা দেশের জন্য খুব বিপজ্জনক অবস্থা তৈরি করবে। আমাদেরকে বুঝতে হবে যে ওসমান হাদির যে মৃত্যু হয়েছে, তাকে যে বা যারা খুন করে থাকুক না কেন, তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি আমাদের প্রয়োজন আছে। কিন্তু এই খুনিরা কিভাবে এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে আছে, তারা দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক, কেন তাদেরকে ধরাছোঁয়া যাচ্ছে না? যেখানে একজন মুখোশ ঢাকা কাজের মেয়ে খুন করেছিল, খুন করার পর তাকে ওই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ধরে নিয়ে আসা গেল, এদেরকে কেন ধরা হচ্ছে না? এদের পিছনে কিভাবে এজেন্সিগুলোর সমর্থন আছে? কিভাবে একটা মোটরসাইকেলের জায়গায় আরেকটা মোটরসাইকেল দেখিয়ে ধুমধাম করে একটা লোককে গ্রেফতার করা হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু এখনো তোলার সময় আছে। তবে তার থেকে বড় জিনিসটা হচ্ছে দেশের স্বার্থে, দেশকে যদি বাঁচাতে হয়, আগামী নির্বাচন বানচালের এই যে টোটাল চেষ্টাটা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, নির্বাচনে যেই আসুক, যত খারাপ লোকই আসুক, আপনার যত অপছন্দের লোকই আসুক, যতক্ষণ না একটা নির্বাচিত সরকার এই দেশের মধ্যে আসবে, এই ষড়যন্ত্র খুব মারাত্মক দিকে যাচ্ছে। এবং এটাকে আপনারা দেখি না কি হয় এইভাবে যদি ধরে রাখেন, বিপদ থেকে আমরা কেউ বাঁচবো না। আমার অনেক বন্ধু বান্ধব প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলা হয় মহা খুশি, আমাকে ইনবক্সে পাঠিয়েছেন। প্রথম আলো আমাদের একজন বন্ধু আছেন, যেমন ধরুন শিমু নাসের 5ই আগস্টের পরে বলেছিলেন যে এই যে কিবোর্ডের ব্যাকস্পেস না চেপে লিখতে পারি, এই বাক স্বাধীনতার জন্যই লড়াই করেছিলাম। তো আমাকে একজন ইনবক্সে লেগেছে, ভাই আপনাদের শিমু নাসের তখন কিবোর্ডটাই পুড়ে ফেলাছে। এটা আপনাদের কাছে হয়তো অনেক ধরনের তৃপ্তি বা মজার জায়গাটা লাগছে। আমাকে একজন পাঠিয়েছেন যে জাইমা রহমান, আপনারা জানেন যে ডেইলি স্টারের সাংবাদিক, যিনি এই জুলাই আগস্টের বিপ্লবে 24 সালে একটা বিশাল ভূমিকা রেখেছেন, একদম যাকে আমরা বলি জাদ্রেল ভূমিকা রেখেছেন। এবং পরবর্তীতে এই যে জুলাই চেতনা, আগস্টের চেতনা বিক্রি বাট্টা করে যারা পরবর্তী 1 বছর খাচ্ছেন ভাঙ্গায়, উনি বিভিন্ন সেমিনারে সমাবেশে গিয়ে ওইটা ভাঙ্গায় খান, সেটা তার ব্যাপার। কিন্তু উনি যখন শ্বাস নিতে পারছেন না, ফেসবুকে লিখেছেন যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মহা খুশি হয়ে লোকজন আমাকে ইনবক্সে স্ক্রিন দিচ্ছে, ভাই এই যে আপনাদের জাইমা রহমান সাংবাদিক ধরা গাইছে, এখন কেমন লাগে, তার জুলাই বিপ্লব কেমন লাগে। এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক হাসি ঠাট্টা করতে পারবো, আপনি পারবেন, আমি পারবো, আর অনেকেই হয়তো করতে পারবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে একই জিনিসের পুনরাবৃত্তিটা ঘটছে। ঠিক যেভাবে জুলাই আগস্টের ঘটনার সময় উগ্র ডানপন্থীদের উত্থানের বিষয়ে আমরা যখন সতর্ক করেছি, তখন আমাদের এইসব বন্ধু বান্ধব যারা আজকে ভুক্তভোগী, তারা সকলে যেভাবে হেসেছেন, এখন তাদের বিপর্যয়ে আপনারা যারা হাসছেন, আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, পরবর্তী হামলাটা আপনাদের উপরে হবে। আপনাদের মনে আছে আমাদের প্রিয় সম্পাদক মতি ভাই কি খুশি হয়ে হাততালি দিয়ে দিয়ে নাহিদের সাথে হ্যান্ডশেক করছেন এবং আনন্দ করছেন যে দেখ অবশেষে আমরা কি করেছি। এবং তখনই ওনারা জানতেন না, তারা বুঝেন নাই যে পরবর্তী হামলার শিকার তারা হবেন। আজকে আপনারা যারা হাসছেন, আজকে আপনারা যারা নিশ্চুপ আছেন, আজকে আপনারা যারা ভাবছেন যে ঠিক আছে লালবদরে মারামারি হচ্ছে, পরবর্তী বিপদটা আসলে আপনাদের উপরে আসবে। দেশ এখন বিপন্ন এবং আমরা সকলেই বিপন্ন। এবং কিছু উগ্র লোকজন, বিভিন্ন দল মত গোষ্ঠীর একসাথে হয়ে যে কাজগুলো করছে, এটা আসলে একেবারে বিদেশি সংস্থাগুলোর পরিকল্পনা মতো হচ্ছে, বিদেশি সংস্থাগুলোর মানচিত্র এঁকে দেওয়া পথ, সেই পথের মধ্যে হচ্ছে, একইভাবে হচ্ছে। আপনারা দেখবেন, আমি দেখলাম যে এনসিপির এক নেত্রী যেমন উদিচিকে টার্গেট করে 3 দিন ধরে স্মির ক্যাম্পেইন করছেন, এবং তখনই আমি বুঝেছি যে উদিচি এবং ছায়ানট দুটোর নাম যখন উনি বলেছেন যে এই দুটোর উপরে হামলা করবে, মানে তখন পর্যন্ত তো সকলেই মোটামুটি যারা একটু সচেতন ঢাকায় তারা জানতেন যে একটা হামলার প্রস্তুতি হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং এই
প্রস্তুতির মধ্যে তখন ছায়ানট ঢুকে যাবে এবং উদীচী ঢুকে যাবে। এনসিপির ওই নেত্রীর বক্তৃতা, মানে উনি যখন এটা ক্যাম্পেইন শুরু করেছেন তখন কিন্তু ইনবক্সে চালাচালি হয়েছে এবং আমাদের যারা সাংস্কৃতিক মনা বন্ধু বান্ধব আছেন যোগসূত্রে, তারা প্রত্যেকে সতর্ক করেছেন যে হ্যাঁ এটা হবে এবং এটার পিছনে হয়তো উদীচীর আর্টিস্টরা এবং ছায়ানট এই প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা হতে পারে। তাহলে দেখা যাচ্ছে এই পুরো পরিকল্পনাটা এমন ভাবে করা হচ্ছে যে দেশটা যাতে খুব বেশি অশান্ত হয়ে পড়ে, অস্থির হয়ে যায় এবং এমন একটা পর্যায়ে তৈরি হয় যখন এই সরকারকে সকলে মিলে আমরা টেনে হিচড়ে নামাতে বাধ্য হব এবং তখন গিয়ে ওই আগের মতো ওয়াকার আরেকটা ব্লাফ মারবে, আগের বার মেরেছিল যে দেশের সকল নিরাপত্তার দায়িত্ব আমার, আপনারা টেনশন ফ্রি থাকেন, একই কথা বলে আরেকটা নতুন সরকার এখানের মধ্যে দিবে এবং ওই সরকার এই সরকারের চেয়ে খারাপ হবে। যায় দিন ভালো 80 দিন খারাপের মতো, যেরকম আগের সরকারের তুলনায় এখনকার সরকারের পরে লোকজন বলছে যে আগেই ভালো ছিলাম। বিশ্বাস করেন এই অথর্ব, অযোগ্য, অদক্ষ, শট ডক্টর ইউনূস এবং তার লোকজনের যে সরকার আছে, পরবর্তীতে যে সরকারটা আনার এখন চেষ্টার জন্য এই দেশটার মধ্যে অশান্তি তৈরি করা হচ্ছে, তারা এর চেয়ে খারাপ হবে, এর চেয়ে নির্মম হবে, এর চেয়ে বেশি পিশাচ হবে। সুতরাং আমি সকল পক্ষকে অনুরোধ করব, একটু ঠান্ডা মাথায় ভাবুন, ধৈর্য ধরে ভাবুন। কিছু লোক উস্কানি দিচ্ছে, পরিকল্পিতভাবে কিছু লোককে টাকা পয়সা দিয়ে পাঠানো, 100, 200, 150 লোক গিয়ে এখানে মব তৈরি করবে এবং বাকিরা হুজুগে মাতাল হয়। এটা ডমিনো এফেক্ট, তাই হয়। কিছু লোক করলে বাকিরা মনে করে এটা করাই যেতে পারে। এই ডমিনো এফেক্টে আগামী কয়েকদিন এই দেশের অবস্থা খুব খারাপ হবে এবং আমার সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে যদি হাদির মৃত্যুর মাধ্যমে এটা তারা অ্যাচিভ করতে না পারে, তাহলে তারা হয়তো আরো অনেকগুলো হত্যাকাণ্ড আগামীতে ঘটাবে। যারা জুলাই আগস্টের সাথে জড়িত ছিলেন এবং ছিলেন না, যারা বিভিন্ন সুশীল সমাজের লোকজন, যাদের ভ্যালু আছে, যাদের মৃত্যু মানুষকে ভাবাবে, কাঁদাবে, রাস্তায় নামাবে, তাদের প্রত্যেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন, কারণ আমার আপনার প্রত্যেকের জীবনী ঝুঁকির মুখে। আমরা সকলে বিপজ্জনক অবস্থা আছে এবং আমাদেরকে হত্যার মাধ্যমে, কারো না কারো হত্যার মাধ্যমে বা বড় কোনো অঘটন ঘটানোর মাধ্যমে এই দেশকে আরো বেশি অশান্ত করার জন্য আন্তর্জাতিক প্লেয়াররা এই মুহূর্তে মাঠে আছে। এটা আমাদেরকে মানতে হবে এবং আপনারা আসলে যতই ডক্টর ইউনূসকে গালি দেন, এটা দেন, ওইটা দেন, দে আর পার্ট অফ দিস গেম। তারা ইচ্ছা করে, আপনি কোনোভাবে দেখেন সেনাবাহিনী পিঠ চুলকাচ্ছে ভাই। একটা পত্রিকা অফিসে আগুনে পুড়ে সাংবাদিকরা যে কোনো সময় মারা যেতে পারে, আপনি দেখছেন এখানের মধ্যে গা ঝোলাচ্ছে, পিঠ চুলকাচ্ছে। মানে কারওয়ান বাজারের সাধারণ যে দারোয়ানরা রাতের বেলা বাঁশি মেরে ট্রাফিক কন্ট্রোল করে, ওইখানকার আড়তের এদেরকে দায়িত্ব দিলে হয়তো এর চেয়ে ভালো মব কন্ট্রোল করতে পারতো। এর মানে হচ্ছে মব কন্ট্রোলের কোনো চেষ্টা নেই, মব ডিজাইন করে এজেন্সিগুলো মাঠে নামিয়েছে এবং এই জায়গায় আমাদের সকলের অনেক 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 বেশি সতর্ক হতে হবে। কারণ যে কেউ উস্কে দিবে, আমিও উস্কে দিতে পারি, আমিও বিদেশে বসে আছি, আমার কিছু আসে যায় না। এরকম আরো অসংখ্য লোকজন আছে যাদের আসলে কোনো কিছু আসে যায় না, তারা এজেন্সিকে সার্ভ করবে, তারা বিদেশি শক্তিগুলোকে সার্ভ করবে এবং দেশকে ক্রমাগত অশান্ত করে রাখবে। এবং এতে তাদের দুইটা লাভ, একটা হচ্ছে একটা প্রভাব প্রতিপত্তি হচ্ছে, প্রচুর টাকা পয়সা হচ্ছে। আমি বাণিজ্যের কথা বলছি না, এর বাইরেও প্রচুর টাকা পয়সা হচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি এই দেশ ভয়ানক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই বিপদ থেকে রক্ষা হতে হলে সকল পক্ষকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। প্রিয় দর্শক, আজকে আমরা কোনো রসিকতা করব না, আজকে রসিকতার সময় নয়, আজকে আমরা সিরিয়াস কথার মধ্যে থাকবো এবং এটাই হচ্ছে সেই সিরিয়াস কথা। দল বাদ দেন, গোষ্ঠী বাদ দেন, গ্রুপ বাদ দেন, কে কোন দিকে আছে বাদ দেন, দেশের কথা ভাবুন। এই মুহূর্তে যদি দেশ রক্ষা হয়, আগামীতে আপনারা মিলে আবার ঝগড়া বিবাদ, মারামারি, দেশ নিয়ে কামড়াকামড়ি সবই করতে পারবো। কিন্তু দেশ যদি না থাকে, দেশের টোটাল শাসন ব্যবস্থা যদি না থাকে, রাষ্ট্র যদি উল্টো পাল্টো হয়ে যায়, আজকে হয়তো মতি ভাই উপরে বিপদ আসছে বলে আপনি হাসতেছি, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলছেন, কিন্তু মনে রাখতে হবে এর বাইরে কালকে মতি রহমানের জায়গায় অন্য কোনো মতি আক্রান্ত হতে পারেন এবং তখন কাদার জন্য কোনো লোক অবশিষ্ট থাকবে না। ডিপ স্টেট যে কাজে ইউনূসকে লাগিয়েছিল, ডিপ স্টেট 100% সফল এবং ইউনূস তার কাজ করে দেখিয়ে দিয়েছে। দেশটাকে মোটামুটি সিরিয়া বানিয়ে ইউনূস আরো গভীর অন্ধকারে দেশটাকে ঠেলে দিচ্ছে। এখনো কিছু হয়নি, আরো হওয়ার বাকি আছে। গতকাল সারা রাত আমি লাইভ টিভি দেখেছি, বিভিন্ন চ্যানেল আমি ঘুরিয়ে ঘুরিয়ে, সেখানে দেখে আর সকালবেলা যা খবর আমি পেলাম তাতে থেকে আমার এই উপলব্ধি। এখন কালকে সারা রাত্রিবেলা সারাদিন কি হলো, হাদির মৃত্যুর ঘটনার শোনার পর
কালকে আমি একটা খবর করেছিলাম, সেখানে বলেছিলাম 98% ডেথ ঘোষণা করে দিয়েছে। তো যাই হোক, 152টা স্থাপনায় আগুন লাগানো হয়েছে, 152টা স্থাপনায়। ঢাকা সহ 10টি জায়গায় 10 জন মারা গেছেন, নিখোঁজ অন্তত 7। এর মধ্যে ঢাকায় 3 জন, সাতক্ষীরায় 5 জন, চিটাগাঁওয়ে 1 জন, খুলনায় 1 জন, ময়মনসিংহে 1 জন। এই যে সাতক্ষীরাতে, এই সাতক্ষীরাতে এখানে একজন হিন্দু আছেন সংখ্যালঘু, খুলনায় 1 জন সংখ্যালঘু এবং ময়মনসিংহে 1 জন সংখ্যালঘু। তার মানে 10 জন যে মারা গিয়েছেন হামলায়, এই 10 জনের মধ্যে 3 জন হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। এটা হচ্ছে পুরো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এখানে পুলিশ এবং সেনাবাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয়। আমি দেখলাম পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে, সেনাবাহিনী আদর আপ্যায়ন করে বুকে জড়িয়ে ধরে তাদেরকে সমঝে তাদেরকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, যখন প্রথম আলো এবং ডেইলি স্টার যখন জ্বালানো হচ্ছে সেই সময়তে। ওই যে হাজার হাজার জনতা দেখছেন না, তার মধ্যে হয়তো 200-300 হয়তো এই ছাত্র জনতার নামে এই উচ্ছৃঙ্খল বাহিনী রয়েছে, আর বাকিটা হচ্ছে উৎসুক মানুষ এবং কিছু ইউটিউবের লোক যারা ওই ছবিগুলো তুলছেন। তাই রাষ্ট্রীয় সেনাবাহিনী, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এই কারণেই আমি বলছি যে এই সেনাবাহিনী এবং পুলিশ যাদের জাতিকে রক্ষা করা, দেশকে রক্ষা করা যাদের দায়িত্ব, তারা সেই দায়িত্বে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। চিটাগাঁওয়ে ভারতীয় ডেপুটি হাই কমিশনের অফিস ভাঙচুর হয়েছে, খুব ভালো করেছেন এটা। খুলনায় ভারতীয় ভিসা অফিস ভাঙচুর। ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যেটুকু ছিল ওটুকু, বাকিটুকুও লুটপাট করে নিয়ে গিয়েছে। এদের বক্তব্য হচ্ছে ওই 5 উপদেষ্টার পদত্যাগ চাই, যে 5 উপদেষ্টার কথা গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, গৃহায়ন এবং গণপূর্ত দপ্তর, পরিবেশ এবং আইনমন্ত্রী। উল্টো দিকে পদত্যাগ তো দূরের কথা, আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আওয়ামী লীগ ধরো আর জেলে পড়ো। একদিকে কথা উঠছে এইটা করেছে ভারতবর্ষ কি করেছে না করেছে সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বলবো। ভারতবর্ষ এর সঙ্গে কতটা জড়িত বা আদৌ জড়িত কিনা, জড়িত হলে কিভাবে জড়িত আর কিভাবে তারা পালিয়ে এলো, আমি বিকেলবেলা বলবো, এই সন্ধ্যাবেলা বলবো এটা। তো এখন এই খবরটা আমি ফিরি। সাতক্ষীরার জেল ভাঙার চেষ্টা, গুলিতে আহত 2, মানে জেলবন্দি 2 তারা আহত হয়েছে ওই জেলের পুলিশের গুলিতে। আচ্ছা, আজকে নামাজের পর, আজকে শুক্রবার, আজকে নামাজের পর ঢাকা হাই কমিশনার অফিস অভিযান হবে। আজকে হয়তো ঢাকা হাই কমিশন হয়তো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, তো সেটা আশঙ্কা করা হচ্ছে। মানে ভালো, আপনারা যেটা করছেন সেটা ভালো। এইটা করণীয় কি, এই যে অবস্থা চলছে, এটা মানে কিভাবে মোকাবিলা করা যায়, কাদেরকে নিয়ে বসা হচ্ছে? যে 5 জন উপদেষ্টার এরা পদত্যাগ চাইছে, এরা বলছে এরা বেঈমান, এরা আমাদের ধোঁকা দিয়েছে, এরা দেশকে লুট করতে এসছে। কালকে ক্যামেরায় বলছে এরা দেশকে লুট করতে এসছে, এরা আমাদের রক্ত চুষছে, তাই এদের পদত্যাগ আমরা চাইছি এবং এদের বিচার চাইছি। তা সেই উপদেষ্টাদের নিয়ে ইউনূস সাহেব তিনি আবার একটা বৈঠকে বসছেন। ভালো,
তারপর সন্ধ্যের সময় আবার 3 সেনা প্রধানকে ডাকা হয়েছে, সেখানে আবার একটা বৈঠক। আর বৈঠক করে কি হবে? দেশের তো সম্পত্তি রক্ষা করতে পারছেন না, মানুষের জানমালের রক্ষা করতে পারছেন না, আপনি উপদেষ্টা হয়ে আপনি ওখানে শুধু মিটিং করে যাচ্ছেন। যখন আপনার যমুনা আক্রমণ হবে তখন আপনি বুঝতে পারবেন যে সাধারণ মানুষের উপর কি অত্যাচার হয়েছিল এবং সেটা ভুক্তভোগী হলে কেমন হয়। সেই দিন আসছে, আপনি ওয়েট করুন, সেদিন আসছে। আচ্ছা, এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হলো পাকিস্তানের যে দূতাবাস ছিল, সেই দূতাবাসের 9 কর্মী ঝাঁপ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে এখান থেকে, পাকিস্তান পালিয়ে গেছে। এছাড়া আপনারা দেশ ছাড়ছে ধীরে ধীরে ইউনাইটেড স্টেটস, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপিয়ানের ইউনিয়নের ব্যবসায়ী এবং যারা সরকারি কর্মী আছে তারা। ওদিকে তারেক রহমান আর এর সঙ্গে তো মিটিং চলছে, এখন মিটিংয়ে কি হয় সেটা তো পরে বোঝা যাবে। তবে সব থেকে মজার কথা হলো যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে যারা ইউনূসের পক্ষে একদিন রায় দিত, ইউনূসের পক্ষে লেখালেখি করতো, সেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে ইউনূসের আমলে কেউ নিরাপদ নয়। সব কিন্তু আস্তে আস্তে ইউনূসের বিপক্ষে চলে যাচ্ছে। আরো মজার ঘটনা আছে, সেটা হচ্ছে এই যে নিউ এজের সম্পাদক নুরুল কবির, তিনি মার খেয়েছেন, বেধড়ক পেটানি হয়েছে তাকে। ডেইলি স্টার এবং প্রথম আলো তো পুড়িয়ে দিয়েছে, সে তো আমি আগেই বললাম, আপনারা সবাই জানেন। তাদের ডেইলি স্টারের যে সম্পাদক তিনি হচ্ছেন মাহফুজ আলম, তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন। প্রথম আলোর মতিউর রহমান, তিনিও অজ্ঞাত স্থানে চলে গেছেন। মানে এনারা দুজন এখন অজ্ঞাত স্থান থেকে দেখভাল করছেন এবং পরিচালনা করছেন। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি বাংলাদেশের। আমার মনে হয় খুব শিগগির হয়তো বাংলাদেশ একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে যাবে। তার কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগ ধরো আর জেলে পড়ো, এই কথাটি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, তাতে কি হবে? আওয়ামী লীগের কর্মীরা ম্যাক্সিমাম কজন পালিয়েছে? 5 কোটি লোক ধরি আওয়ামী লীগের, তার মধ্যে হয়তো 50,000 হয়তো পালিয়েছে, বাকি তো 4.5 কোটি দেশে রয়েছে। তারা যখন দেখবে আমরা তো এমনিতেই মরবো, অমনিতেই মরবো, এরা যখন ফাইট ব্যাক শুরু করবে, তখন আর একটা সিরিয়া বাংলাদেশের বুকে তৈরি হবে। আর হাই কমিশনের গায়ে হাত দেওয়া মানে বাংলাদেশের কপালে দুঃখ আছে, কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে। ভারত হয়তো আর কোনো অ্যাকশনই নেবে না যে তোরা মারপিট করে মর, আমি আমার সীমান্ত রক্ষা করছি। তোরা খাবার পাবি না, তোরা বিদ্যুৎ পাবি না, তোরা জল পাবি না, সব বন্ধ করে দেওয়া হবে। এবার দেখি কতদিন তোরা এই লড়াই করতে পারিস। ভারতবর্ষ আমার মনে হয় সেই দিকেই যাবে। এবার কোনো রকম লড়াই ফড়াইতে ভারতবর্ষ আর যাবে না। তোরা যখন নিজেরাই মারপিট করে মরছিস, তখন নিজেরাই মারপিট করে মর। আচ্ছা, ধরুন তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি ভারতবর্ষ থেকে এখান থেকে ঢুকে গিয়ে এখানে মেরে দিয়ে আবার এখানে ফিরে চলে এলো, খুব ভালো কথা, ঠিক আছে। যে একেবারে করে না আমি সে কথা বলবো না, এরান টার্গেট কিলিং করে, কিরম ভাবে করে না করে আমি সন্ধ্যেবেলায় করবো। কোভার্ট অপারেশন কিভাবে হয়, কাদের কিভাবে কি করেছে না করেছে আমি সন্ধ্যেবেলা বলবো। কিন্তু আমার বক্তব্য হলো, এই কি যাদেরকে মারা হলো, যে কাগজগুলো পোড়ানো হলো, যে কাগজের অফিস পোড়ানো হলো, সেখানে কতজন আহত বা নিহত হয়েছে তার সংখ্যা এখনো জানা যায়নি। ভেতরে আটকে ছিলেন অনেকে, সেই সংখ্যা এখনো জানা যায়নি। তো তারা কি ভারতীয় ছিলেন? ওই কোম্পানিটা কি ভারতীয় কোম্পানি ছিল? ওটা বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশের একজন ব্যবসায়ী তারা কাগজ কোম্পানি করেছিল,
সেই কাগজটা আপনারা পড়তেন, এবং এই কাগজ দুটোই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার ছিল এবং আপনাদের হয়ে সব থেকে বেশি প্রচার করেছিল। আজকে সেই কাগজের অফিসগুলো আপনারা জ্বালিয়ে দিলেন, বাকি কাগজগুলো এখন ভয়ে কাঁপছে, তারা দপ্তর খুলবে কি খুলবে না, কাগজ বেরোবে কি বেরোবে না। আজকে যদি এই শুক্রবারের পর উন্মত্ত জনতা, এ তো একটা মানে পাগল হয়ে গেছে এরা, উন্মত্ত জনতা যদি আর দুটো কাগজের অফিস ভাঙে, তাহলে বাংলাদেশ থেকে সমস্ত কাগজ এবং চ্যানেল, সমস্ত সম্প্রচার এবং প্রচার বন্ধ হয়ে যাবে। তাহলে তখন আপনারা কি করবেন? একটা ব্লকেডের মধ্যে পড়ে যাবেন, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই যে সবকটা চলে যাওয়া, ইউএস থেকে ইউকে পর্যন্ত, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন সব যে চলে যাচ্ছে, এবার তার অর্থটা বুঝতে পারছেন? তারা বুঝতে পারছে যে একটা আর একটা সিরিয়া হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে, ফলে এখান থেকে পালাও। আপনাদের দেশ, আপনারা কি করবেন আপনারা বুঝে নিন। তবে গৃহযুদ্ধের দিকে একটা বাংলাদেশ যাচ্ছে।